Today, our discussion topic is membranoproliferative glomerulonephritis. It is a form of glomerulonephritic syndrome. Previously, we have discussed immunoglobulin A nephropathy. So, যদি membranoproliferative glomerulonephritisটা আরেকটা নাম হচ্ছে যে আমাদের মেসেঞ্জিওক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ membranoproliferative আর মেসেঞ্জিওক্যাপিলারি একই নামে সাধারণত বলা হয় এবং এটা দুইটা টাইপ হয়ে থাকে according to recent classification as well as division. একটা হচ্ছে আমাদের immunoglobulin type, another one is complement mediated. immunoglobulin type কে সাধারণত টাইপ 1 বলা হয় অথবা হচ্ছে ইমিউন কমপ্লেক্স C3 নেফ্রোপ্যাথি বলা হয়, আর কমপ্লিমেন্ট মেডিয়েটেডটা আর্লিয়েস্ট মানে আগে বলা হতো এমপিজিএন টাইপ 2। এমপিজিএন মানে হচ্ছে membranoproliferative glomerulonephritis, বাট এখন হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড বা C3 glomerulonephropathy বলা হয়। এটার মধ্যে আবার দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে আমাদের ডেন্স ডেপোজিট ডিজিজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ C3 glomerulonephritis. ক্লিনিক্যাল সিনারিও কি? টিপিক্যাল সিনারিও হচ্ছে আমাদের হ্যামাচুরিয়া উইথ নেফ্রোটিক সিনড্রোম, মানে যেটা হচ্ছে আমাদের ফ্রদ ইউরিন বা হচ্ছে প্রোটিনিউরিয়া যেটা আমি বলে থাকি, ওই ধরনের কমপ্লেন নিয়ে থাকে। ফ্রদ ইউরিন প্লাস হচ্ছে আমাদের প্রোটিন প্লাস ইউরিন 2 প্লাস ও 3 প্লাস হচ্ছে প্রোটিন থাকে, আর প্লাস পেশেন্টের রেনাল ফেলিওর থাকে। ইউজুয়ালি আমাদের ক্রিয়েটিনিনটা রেজ থাকে সাধারণত, মানে স্টেম হিসেবে যেটা দেওয়া হয়ে থাকে, সিরাম ক্রিয়েটিন রেজ থাকে। সো টাইপ 1 যদি আমরা ডিসকাস করি, যে ইমিউনোগ্লোবুলিন টাইপ, এটা হচ্ছে মোস্ট কমন হয়ে থাকে। এটা প্রায় 80% কেসেস ইজ রেসপন্সিবল ফর টাইপ 1 ইমিউনোগ্লোবুলিন। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? এটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে আমাদের ডিপোজিশন অফ ইমিউনোগ্লোবুলিনস, অর্থাৎ এখানে আমরা ইমিউনোগ্লোবুলিনস পাবো। এটা সাধারণত গ্লোমেরুলারতে ডিপোজিট থাকবে। অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস কী কী থাকে বা অ্যাসোসিয়েটেড কন্ডিশনস? মোস্ট অফ দ্য টাইম ইট ক্যান বি ইডিওপ্যাথিক হতে পারে, অথবা হচ্ছে আমাদের ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ অ্যাবসেস, অর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর ইনফেক্টেড ভিপি শান্ট। অর্থাৎ ক্লিনিক্যাল সিনারিওতে এই তিনটা যে কোনো একটা হিস্ট্রি থাকতে পারে, যে এই ধরনের একটা ডিজিজের হিস্ট্রি দেওয়া আছে। লাইক ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ট্রিটমেন্টের হিস্ট্রি দেখতে পারি। মোস্ট কমনলি যে ফিচারটা বা যে সিনারিওতে প্রশ্ন আসে সেটা হচ্ছে আমাদের ক্রায়োগ্লোবুলিনিমিয়া অর হ্যাপাটাইটিস সি ভাইরাস, অর্থাৎ একটা পেশেন্টের হ্যাপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশনের হিস্ট্রি দিয়ে ক্রায়োগ্লোবুলিনিমিয়া, মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে মিক্সড বা টাইপ 2 ভ্যারাইটি, সেটার একটা ক্লিনিক্যাল সিমটম দিয়ে মোস্ট অফ দ্য টাইম টাইপ 1 membranoproliferative glomerulonephritis ফিচারগুলো দিয়ে থাকে। আর কি কি থাকতে পারে সেটা? অটো ইমিউন ডিজিজ হুইচ ইজ অ্যাসেলি। মোস্ট কমনলি হচ্ছে টাইপ 4 যেটা অ্যাসেলির, সেটা হচ্ছে আমাদের ফিচারগুলো সিমিলার টু membranoproliferative হয়ে থাকে। আর মনোক্লোনাল গামোপ্যাথি। আর মোস্ট কমনলি আমাদের ক্রায়োগ্লোবুলিনিমিয়াটা মনে রাখতে হবে, এটা দিয়ে সাধারণত সিনারিওগুলো ক্রিয়েট হয় বা দেওয়া থাকে। অলসো আর আমরা ইনভেস্টিগেটরি ফাইন্ডিংস কী পাবো? ক্ষেত্রে সাধারণত পারসিস্টেন্টলি রিডিউস C3 হয়ে থাকে মোস্ট কমনলি, আর C4 লেভেলটা নর্মালও থাকতে পারে, লোও থাকতে পারে। যদিও এটা থিওরিটিক্যাল বলা হয়ে থাকে, বাট মোস্টলি যেহেতু মিক্সড ক্রায়োগ্লোবুলিনিমিয়া সিনারিও দিয়ে বা হ্যাপাটাইটিস সি এর সিনারিও দিয়ে কোয়েশ্চেন হয়ে থাকে, তখন হচ্ছে সাধারণত ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট প্যাথোটা ওভার অ্যাক্টিভ বা খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে C3টা লোই হয়ে থাকে, সাধারণত নর্মাল থাকে না। সো ফর এক্সাম পারপাস আমাদের C4 সাধারণত ডিসপ্রপোর্শনেটলি লো থাকে প্লাস C3 লো থাকে, অর্থাৎ সিনারিওতে সাধারণত C3 লো থাকবে, C4ও লো দেওয়া থাকবে। অর্থাৎ এটাই হচ্ছে মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লু ফর টাইপ 1 membranoproliferative glomerulonephritis. রেনাল বায়োপসি ফাইন্ডিংস কী পাবো? যত ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিক সিনড্রোম বা নেফ্রোটিক সিনড্রোম আছে, টাইপসগুলোর মধ্যে ডিফারেন্স দেখার জন্য বা ডিফারেন্সিয়েট করার জন্য মোস্ট কমনলি আমাদের রেনাল বায়োপসি ফাইন্ডিংসটাই মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে লাইট মাইক্রোস্কোপিতে সাধারণত যেহেতু নামের সাথে বলা আছে যে মেসেঞ্জিয়াল সেলুলারিটি বেড়ে যাবে আর গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়ালটা থিকেনিং হয়ে যাবে, এবং এটার ক্যারেক্টারিস্টিক সাইন হচ্ছে আমাদের ডাবল কন্ট্যুর অর ক্র্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এখানে সাধারণত গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের ডুপ্লিকেশন হয়ে থাকে। এই তিনটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এই তিনটাই সাধারণত ক্লু হিসেবে দেওয়া থাকে, বা এই তিনটাই সাধারণত ক্লু হিসেবে আমাদের
কোয়েশ্চেনে মানে অ্যান্সার চাওয়ার জন্য দেওয়া থাকে, অথবা কোয়েশ্চেনে ডিরেক্টলি এই 3টা ক্লু যে কোনো একটা উল্লেখ করা থাকে। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। এই সাব এন্ডোথেলিয়াল টার্মটা মনে রাখতে হবে যে সাব এন্ডোথেলিয়াল সাধারণত ডিপোজিট হয়ে থাকে। আর ট্র্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে প্যাথোগোনমিক। টাইপ 1-এর জন্য সাধারণত প্যাথোগোনমিক বলি বা ক্যারেক্টারিস্টিক বলি। এটাই হচ্ছে মোস্ট কমন ফাইন্ডিংসের ট্র্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স থাকে। এবং সাব এন্ডোথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, এটা মাথায় রাখতে হবে। ইমিউন কমপ্লেক্স পাওয়া যাবে কিন্তু এখানে। সো এই ইমিউন কমপ্লেক্সটা ভিজিবল হয় সাধারণত আমাদের ইমিউনোফ্লুরোসেন্ট বা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে, অর্থাৎ সেখানে আমরা ইমিউনোগ্লোবুলিনের সাথে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ এখানে বোথ দুইটাই পাওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন প্লাস কমপ্লিমেন্ট তো দুইটাই আমরা পাবো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইমিউনোগ্লোবুলিনের সাথে কমপ্লিমেন্ট দুইটাই আমরা সাধারণত ডিপোজিট হিসেবে পাবো। অলসো আর্লি কমপ্লিমেন্টস লাইক C1Q C4, অর্থাৎ C3-র পাশাপাশি C1Q C4 দুইটাই আমাদের এখানে পাওয়া যাবে। আর জাস্ট এন এক্সট্রা ইনফরমেশন যে লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা সাধারণত ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, C3 C4 সব ধরনের স্টেনিং আমরা শুধু ফুল হাউস, অর্থাৎ সব ধরনের ইমিউনোগ্লোবুলিন প্যাটার্নই সাধারণত লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়। সো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের লাইট মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসটা আমাদের মনে রাখতে হবে যে কী পাচ্ছি। ট্র্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স, ইম্পর্টেন্ট ক্লু, সাব এন্ডোথেলিয়াল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, আর ফ্লুরোসেন্স আমরা ইমিউনোগ্লোবুলিন প্লাস কমপ্লিমেন্ট দুইটাই পাবো। ক্লিনিক্যাল ক্লু তাহলে কি থাকবে? ক্লিনিক্যাল ক্লু তো আমরা যদি হাইলাইট করি সেটা হচ্ছে টিপিক্যালি প্রেজেন্টস নেফ্রোটিক অর নেফ্রাইটিক সিনড্রোম, অর্থাৎ হ্যামাচুরিয়া, প্রোটিনিউরিয়া থাকবে, প্লাস রেনাল ইম্পিয়ারমেন্টের একটা হিস্ট্রি দেওয়া থাকবে, হাইপারটেনশন থাকতে পারে, প্লাস পেশেন্টের হেপাটাইটিস সি ইনফেকশনের হিস্ট্রি থাকবে, প্লাস ক্রায়োগ্লোবুলিনের প্রেজেন্টেশন যেটা বলার, যার মধ্যে আছে হচ্ছে পালপেবল পারপিউরা, আর্থ্রালজিয়া, উইকনেস। এটাকে আমরা বলি সাধারণত মেলটজার ট্রায়াড। কোনো ক্ষেত্রে সাধারণত পজিটিভ রিউমেটর ফ্যাক্টরের হিস্ট্রিও দেওয়া থাকতে পারে। সো ইট ইজ দ্য মোস্ট কমন ক্লু আর কি, যেটা সিনারিও হিসেবে আসে। আর C3 আর C4 এর লেভেল যেটা বললাম, C3 তো অবশ্যই লো থাকবে, এবং C4 যেহেতু ক্রায়োগ্লোবুলিনিয়া কেসটাই সবচেয়ে বেশি আসে, আমাদের C4টাও লো থাকবে, অর্থাৎ লো C3 লো C4। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে ইন কেস অফ টাইপ 1 মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ইমিউনোগ্লোবুলিন টাইপের। আমরা যখন কমপ্লিমেন্ট টাইপটা দেখি, যেটা হচ্ছে আর্লিয়ার সাধারণত টাইপ 2 বলা হতো, তো এটার মধ্যে দুটো ভাগ ছিল যেটা বললাম, একটা হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আমাদের C3 গ্লোমেরুলোনেফ্রাইটিস। সো প্যাথোফিজিওলজি হচ্ছে কমপ্লিমেন্ট ডিসরেগুলেশন, অর্থাৎ এখানে মূলত কমপ্লিমেন্টের ডিসরেগুলেশন হয়ে থাকে। ইট ক্যান বি ডিউ টু অ্যাকোয়ার্ড হেরিডিটারি কজ, এবং এখানে অল্টারনেটিভ পাথওয়েটা অ্যাক্টিভেট হয়। টাইপ 1-এ সাধারণত ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হয়, এই কারণে হচ্ছে C3 C4 দুইটাই হচ্ছে আমাদের কমে। বাট ইন কেস অফ টাইপ 2 বা এখন যেটাকে কমপ্লিমেন্ট টাইপ বলা হয়, এটা অল্টারনেটিভ পাথওয়েটা অ্যাক্টিভেট হয়। এবং এখানে কোনো ক্ষেত্রে অটো অ্যান্টিবডি এগেনস্ট C3 কনভার্টেজ থাকে, যেটার নাম হচ্ছে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর। এই সাবস্টেন্সটার প্রেজেন্সের কারণেও কিন্তু আনকন্ট্রোল ক্লিভেজ অফ C3 হয়ে থাকে, যেটা আলটিমেটলি আমাদের C3 লেভেল রিডিউস করে। তো এখানে হচ্ছে আমাদের এই টেস্টটা করলে সাধারণত পজিটিভ আসে। সো এটাও একটা ক্লিনিক্যাল ক্লু হিসেবে মাঝে মাঝে স্টেমে উল্লেখ করা থাকে। আর আনকন্ট্রোল ক্লিভেজ অফ C3-র কারণে হচ্ছে আমাদের C3টা কমে। আর যেহেতু অল্টারনেটিভ পাথও অ্যাক্টিভেট হয়, সাধারণত C4টা নর্মাল থাকে। সো এখানে আমরা 3টা ক্লু দেখতে পাচ্ছি যে C3 নেফ্রাটিক ফ্যাক্টর পজিটিভ থাকতে পারে, প্লাস হচ্ছে আমাদের C3 সেটা রিডিউস হবে, বাট C4 উইল বি নর্মাল। এই দুইটা টাইপের মধ্যে, অর্থাৎ টাইপ 1 আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্সিয়েশনের জন্য অবশ্যই আমাদেরকে কমপ্লিমেন্ট লেভেলটা অবশ্যই মনে রাখতে হবে, প্লাস আমাদের রেনাল বায়োপসি ফাইন্ডিংসটা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। অ্যাসোসিয়েশন ফ্যাক্টর কী কী বা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর ইনহেরিটেড হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, কমপ্লিমেন্ট জিনের যদি মিউটেশন লাগে লাইক ফ্যাক্টর H, ফ্যাক্টর I, or membrane cofactor protein, auto antibodies to factor H, অথবা C3 নেফ্রাইটিক ফ্যাক্টর। আর দুটো খুব কমন স্টেম যেটা বা ক্লু দেওয়া থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে পার্শিয়াল লাইপোডিস্ট্রফি, যেটা ফাইন্ডিং দেওয়া থাকে হচ্ছে লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট অন দ্য ফেস অ্যান্ড আপার ট্রাঙ্ক। এটা সাধারণত আমাদের ডেন্স ডিপোজিট ডিজিজ যে ভ্যারাইটি সেটাতে দেখা যায়। অনেক সময় হচ্ছে রেটিনাটে বা ফান্ডোস্কোপি ফাইন্ডিংস আমরা ড্রুসেন বোর্ডে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ডেন্স ডিপোজিট ডিজিজের ক্লু। তাহলে এই দুটো ক্লুই মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে, এবং মাঝে মাঝে হচ্ছে C3 নেফ্রাইটিক ফ্যাক্টর এটা দিয়ে দেওয়া থাকে যেটা পজিটিভ, বাট এটা কিন্তু বোথ কেসে পাওয়া যাবে, অর্থাৎ এটা আমাদের ডেন্স ডিপোজিট ডিজিজেও পাওয়া যাবে,
প্লাস হচ্ছে আমাদের C3GN যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওটা তো পাওয়া যাবে। বাট লাস্টের দুটো পার্শিয়াল লাইপোডিস্ট্রফি বা ড্রুসেন বডি মোস্ট অফ দ্য টাইম আমাদের ডেন্স ডিপোজিট ডিজিজকেই ইন্ডিকেট করবে। ওকে, সেখানটা ক্লু আছে যে আমাদের মনে রাখতে হবে লো সিরাম C3 ব্লাড বাট C4 উইল বি নর্মাল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লু, স্পেশালি টাইপ 1 থেকে টাইপ 2 ডিফারেন্সিয়েশনের জন্য এই ক্লুটা ইম্পর্টেন্ট। রেনাল বায়োপসি ফাইন্ডিংসে আমরা লাইটে সেম টাইপ 1 এর মতো পাবো, আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টাইপ 2 এবং বা কমপ্লিমেন্ট টাইপ। এটা দিয়ে হচ্ছে আমরা সাধারণত C3GN এর সাথে আমরা ডেন্স ডিপোজিট ডিজিজের কম্পারিশন বা আলাদা করতে পারবো। এটা ফাইন্ডিংসগুলো কি? ফাইন্ডিংস হচ্ছে আমাদের C3 গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা সাধারণত ইলেকট্রন ডিপোজিটটা কোথায় পাবো, ওটা লোকেশনটা ইম্পর্টেন্ট। তাই সেটা কোথায়? এক নম্বর হচ্ছে মেসেঞ্জিয়ালে পাবো, আর একটা সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট, অর্থাৎ মেসেঞ্জিয়াল প্লাস সাব এন্ডোথেলিয়াল, এই দুই জায়গায় সাধারণত ইলেকট্রন ডিপোজিটটা পাওয়া যাবে এবং ডিপোজিটটাও সাধারণত গ্র্যানিউলার এবং পাংচুয়েট। এখানে কোনো আমাদের ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট থাকবে না, জাস্ট অপোজিট, অর্থাৎ আমরা ডেন্স ডিপোজিট ডিজিজের ক্ষেত্রে কি বিপরীতটা পাবো, যেখানে ইন্ট্রামেমব্রেনাস কন্টিনিউয়াস রিবন লাইক ডিপোজিশন। এই লাইনটা খুব প্যাথোনমিক ফর ডেন্স ডিপোজিট ডিজিজ, অর্থাৎ রেনাল বায়োপসি ফাইন্ডিংসের ক্ষেত্রে যদি ক্লুতে এটা দেওয়া থাকে অথবা কোয়েশ্চেন দিয়ে অ্যান্সার চাওয়া হয় লাইক লাইপোডিস্ট্রফির ফিচার দিয়ে, তখন আমাদেরকে অবশ্যই এই ইন্ট্রামেমব্রেনাস কন্টিনিউয়াস রিবন লাইক এই তিনটা টার্ম প্যাথোগনোমিক লাইন অবশ্যই আমাদেরকে মনে রাখতে। এবং ডেপোজিটের সাইডটা যেটা ইম্পর্টেন্ট, যে আগেরটা দেখা যাচ্ছে হচ্ছে মেসেঞ্জিয়াল অ্যান্ড সাব এন্ডোথেলিয়াল ছিল, মেসেঞ্জিয়াল অ্যান্ড সাব এন্ডোথেলিয়াল, বাট ডেন্স ডিপোজিট ডিজিজের ক্ষেত্রে ডেপোজিশনটা হচ্ছে আমাদের ল্যামিনা ডেন্সাতে হয়। সো এই পোর্শনটা ফর কমপ্লিমেন্ট টাইপের জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে হচ্ছে আমরা সাধারণত এই দুটোর মধ্যে মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্স করা হয়ে থাকে, কারণ মোস্ট অফ দ্য টাইম সিনারিওটা সেমই দেওয়া থাকে, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপের ফাইন্ডিংসটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে। আর ফ্লুরোসেন্স যে ফাইন্ডিংসটা, এটা হচ্ছে টাইপ 1-এর সাথে মোস্ট কমন বা মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটেড পয়েন্ট হচ্ছে আমাদের টাইপ 1-এ আমরা ইমিউনোগ্লোবুলিন ডিপোজিট পেয়েছিলাম, বাট ইন কেস অফ কমপ্লিমেন্ট টাইপ দেয়ার উইল বি লিটল অর নো ইমিউনোগ্লোবুলিন, এবং সাধারণত ডমিনেন্ট C3টা পাওয়া যায়। অর্থাৎ টাইপ 1-এর ক্ষেত্রে আমরা যে তিনটা জিনিস একসাথে পেয়েছিলাম, যেটা টাইপ 1-এর ক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাই, যে C3 এর সাথে মাঝে মাঝে হচ্ছে আমাদের C1 কিউব ডিপোজিশনও থাকতে পারে, প্লাস ইমিউনোগ্লোবুলিন থাকবে। এখানে কিন্তু শুধুমাত্র ওটা টাইপ 2-তে বা 2 যেটা ওল্ডার টার্ম, বাট কমপ্লিমেন্ট মেডিয়েটেড যেটা, এটাতে আমরা সাধারণত মোস্ট অফ দ্য কেবলমাত্র C3 পাবো। সো এই দুইটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, অবশ্যই মনে রাখতে হবে। সো দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমাদের একটু আগে বললাম, যে লাইট মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লুরোসেন্স কিন্তু আমাদের ডেন্স ডিপোজিট ডিজিজ আর C3 গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারে না। আমাদেরকে মেইনলি লক্ষ্য রাখতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসের উপর এবং ডিপোজিট লোকেশনের উপর। তো C3 ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে আমাদের মেসেঞ্জিয়াম অ্যান্ড সাব এন্ডোথেলিয়াল স্পেস, আর ডেন্স ডিপোজিট ডিজিজের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যামিনা ডেন্স অফ দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এবং এখানে সাধারণত কন্টিনিউয়াস ডিপোজিশন মানে রিবন অ্যাপিয়ারেন্স দেখা যায়। আর আমরা C3GN এর ক্ষেত্রে পড়েছিলাম, এটা সাধারণত হচ্ছে আমাদের গ্র্যানিউলার ডিপোজিশন হয়ে থাকে। সো দিস আর দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস টু লুক ফর ইন কেস অফ C3GN অ্যান্ড ডেন্স ডিপোজিট ডিজিজ। সো ক্লিনিক্যাল ক্লুতে কী থাকবে বা কী কী থাকতে পারে? ক্লিনিক্যাল ক্লু হিসেবে থাকতে পারে একটা ইয়াং অ্যাডাল্টের হিস্ট্রি দিয়ে, প্লাস পার্শিয়াল লাইপোডিস্ট্রফি যেটা বললাম, যে পেশেন্টের লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাটের হিস্ট্রি দেওয়া থাকতে পারে। সে হচ্ছে ডার্ক কালার ইউরিন, যেটা হচ্ছে আমাদের হ্যামাচুরিয়ার কমপ্লেন, এবং যেটা বললাম যে আমাদের ব্লাড ফাইন্ডিংস কী হবে, প্লাস কমপ্লিমেন্ট ফাইন্ডিংস লো C3 লেভেলস উইথ নর্মাল C4, এবং কখনো কখনো কোনো ক্ষেত্রে যদি অ্যাডভান্স বা কোয়েশ্চেন ইজি করার ট্রাই থাকে বা অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশন দেওয়া থাকে, তাহলে হচ্ছে কিন্তু C3 ফ্যাক্টরটা পজিটিভ দেওয়া থাকতে পারে। আর ক্লু থাকতে পারে লাইক ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে বা ইম্পর্টেন্ট স্টেমে যদি আমরা দেখি, যে বাইল্যাটারাল অ্যাঙ্কেল এডেমা, ফোমি ইউরিন বা ফ্রথি ইউরিন থাকবে, ফ্যাটিক, এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের দিকে যাচ্ছে। সাথে হচ্ছে পেশেন্টের সোর থ্রোট ছিল 6 weeks ago, উইচ রিজলভ উইদাউট ট্রিটমেন্ট। পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজের নেই, ক্রনিক মেডিকেশনও নেই, বিপি রেস্ট অর্থাৎ হাইপার টেনশনের একটা হিস্ট্রি দেওয়া আছে,
এবং প্রোটিনিউরিয়া পাওয়া গিয়েছে, ইউরিন আরবিসি আছে এবং পেশেন্টের লো C3 এর সাথে নর্মাল C4, এটাও কিন্তু একটা টিপিক্যাল প্রেজেন্টেশন অফ আমাদের অ্যাম্পিজেন। ওকে, অ্যাম্পিজেনের একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে এটা। এবং এখানে যেহেতু হচ্ছে আমাদের C3টা লো, C4টা নর্মাল, তাহলে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট টাইপ, কমপ্লিমেন্ট। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা ক্লিনিক্যাল ক্লু, যে 14-year-old girl, progressive edema, same hematuria, notices loss of fat from her face and upper arms over 2 years, proteinuria same, এটা দেওয়া আছে। এবং পেশেন্টের যেটা বললাম, কোনো কোনো ক্ষেত্রে সাধারণত C3 ফ্যাক্টরটা পজিটিভ দেওয়া থাকতে পারে। এবং যেটা কিছুক্ষণ আগে বলা হচ্ছে, যদি সাবকিউটেনিয়াস ফ্যাট লসের হিস্ট্রি থাকে তখন আমাদেরকে ডেন্স ডিপোজিট ডিজিজটা চুজ করতে হবে। সো এইটাই হচ্ছে মূলত ক্লিনিক্যাল ক্লুয়ের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস টু লুক। এই ধরনের ক্লু থাকলে আমরা সাধারণত টাইপ 2 বা কমপ্লিমেন্ট টাইপটাকে আমরা অ্যান্সার হিসেবে সিলেক্ট করব। সো ট্রিটমেন্ট সংক্ষেপে বলা হয়, ট্রিটমেন্ট স্পেসিফিক তেমন ট্রিটমেন্ট নেই, জাস্ট হচ্ছে আইডেন্টিফিকেশন দ্য কজ অ্যান্ড ট্রিটমেন্ট। আমরা চাইলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করতে পারি। আর একটা মাঝে মাঝে আসে কোয়েশ্চেন হিসেবে যে কিছু স্পেসিফিক ট্রিটমেন্টের নাম জানতে চাইলে আমরা সাধারণত ইকুলিজুমাবটা ব্যবহার করতে পারি। সাধারণত এমআরসিপি স্টেমগুলোতে এই ধরনের প্রশ্ন এসে থাকে। সো টাইপ 1 আর 2টাই সাধারণত আমাদের বেশি বলা হয়, বাট ইন কেস অফ মাঝে মাঝে কিন্তু টাইপ 3 বলে একটা আলাদা ক্লাসিফিকেশন বলা হয়ে থাকে, যে টাইপ 3তে সাধারণত আমাদের দুই ধরনের ডিপোজিশনই দেখা যায়। আমরা সাধারণত একটু আগে দেখলাম সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট, আর হচ্ছে সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমরা সাব এন্ডোথেলিয়াল ডিপোজিট, অথবা হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে আমরা ডেন্স ডিপোজিট ডিজিজ বা গ্লোমেরুলাসের ডিপোজিটটা দেখেছিলাম। বাট টাইপ 3 এর ক্ষেত্রে আমরা সাব এন্ডোথেলিয়ালের সাথে সাব এপিথেলিয়াল ডিপোজিট দুইটাই পাবো। অর্থাৎ ইউজুয়ালি টাইপ 1 এর ক্ষেত্রে আমরা সাব এন্ডোথেলিয়াল ডিপোজিটটা দেখি, অ্যান্ড টাইপ 2 এর ক্ষেত্রে সাধারণত ইন্ট্রামেমব্রেনাস বা সাব এন্ডোথেলিয়াল, এই দুটাই হয়ে থাকে ডিপোজিট। বাট ইন কেস অফ টাইপ 3তে সাধারণত আমরা সাব এপিথেলিয়ালের সাথে সাব এন্ডোথেলিয়াল দুইটাই পাবো। এবং মোস্ট অফ দ্য কেসে টাইপ 3 এর অ্যাসোসিয়েশনটা হ্যাপাটাইটিস বি আর হ্যাপাটাইটিস সি এর সাথে হয়ে থাকে। সো টাইপ 3 একটা আলাদা ক্লাসিফিকেশন কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ করা হয়, যেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি আর সি এর সাথে রিলেটেড। এবং এখানে সাধারণত আমরা সাব এন্ডোথেলিয়াল অ্যান্ড সাব এপিথেলিয়াল দুই ধরনের ডিপোজিশন পেয়ে থাকি, যেটা টাইপ 1 অ্যান্ড টাইপ 2 বা কমপ্লিমেন্ট মেডিয়েটেড গ্লোমেরুলার নেফ্রোপ্যাথি থেকে ডিফারেন্ট হয়ে থাকে। সো পয়েন্টস টু বি নোটেড ইন কেস অফ মেমব্রানোপ্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস, আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কমপ্লিমেন্ট লেভেলটা চেক করতে হবে, তারপর হচ্ছে ইমিউনোফ্লুরেসেন্স প্যাটার্নটা চেক করতে হবে, এবং সিজে নেফ্রাটিক ফ্যাক্টর, তিনটা ক্লু আমাদেরকে দেখতে হবে। কমপ্লিমেন্ট লেভেলের ক্ষেত্রে টাইপ 1 অ্যান্ড টাইপ 3, এই ক্ষেত্রে আমাদের C3 লেভেল অ্যান্ড C4 লেভেল দুইটাই কম থাকবে। আর ইন কেস অফ টাইপ 2, যেটা ডেন্স ডিপোজিট ডিজিজ, এখানে কেবলমাত্র C3টা লো থাকবে, বাট C4 লেভেলটা নর্মাল দেওয়া থাকবে, C4 লেভেল নর্মাল দেওয়া থাকবে। এবং পাথওয়ে অ্যাক্টিভেশনের কথা বললে টাইপ 1 আর টাইপ 3তে আমাদের সাধারণত ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যাক্টিভেট হয়, আর টাইপ 2তে আমাদের অল্টারনেটিভ পাথওয়েটা অ্যাক্টিভেট হয়। আর ইমিউনোফ্লুরেসেন্স প্যাটার্নের ক্ষেত্রে আমাদের C3টা মোস্টলি যদি ডমিনেন্ট বা দেখা যায়, সাথে কোনো ইমিউনোগ্লোবুলিন না পাওয়া যায়, অর্থাৎ অ্যাবসেন্ট অফ ইমিউনোগ্লোবুলিন, সাধারণত এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট টাইপকে হচ্ছে প্রেজেন্ট করে। আর গ্র্যানুলার ডিপোজিটস অফ বোথ ইমিউনোগ্লোবুলিন, সাথে হচ্ছে C1q C4, সাথে C3 ডিপোজিশন পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট টাইপ, ইমিউনোগ্লোবুলিন টাইপ, যেটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন টাইপ। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট প্লাস ইমিউনোগ্লোবুলিন পাওয়া যাচ্ছে কিনা। আর যেটা বলা হয়েছে যে সিজে নেফ্রাটিক ফ্যাক্টর পজিটিভ থাকলে আমরা কমপ্লিমেন্ট টাইপ বলবো, আর সাধারণত যদি নেগেটিভ হয় সাধারণত ইমিউনোগ্লোবুলিন টাইপ হয়ে থাকে।